মামনি হাত নামাও, সবাই দেখছে যে। বাধ্য হয়ে হাত নামিয়ে নেয় প্রণমী। গিটারের টুংটাং আওয়াজ হজম করতে থাকে চুপচাপ। অতঃপর প্রণমীর অপছন্দে তবু বিস্ময়কর স্বর গেয়ে ওঠে। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ জোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ জোরে বাঁধিব। বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। প্রণমীর কুচকে যাওয়া কপালের রেখা বিলীন হয় ধীরে ধীরে। না চাইতেও হয়ে যায় তার বিরক্তির কর্কশ কণ্ঠে। শ্রোতা বসে থাকে চুপচাপ। গান শেষ হতে সবাই ইরফান মির্জার প্রশংসায় ব্যস্ত, আর প্রণমী তখন নিজের চেতনা ফিরে পেয়ে মাথা নিচু করে বসে আছে চুপচাপ। কিছু বলছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, শুধু ভেতরে চাপার আগে ফেটে পড়ছে সে। এই লোকটা এত ভালো গান কেন গাইবে? কেন? এই লোকটা কি এই একাডেমিতে প্রণমীর জায়গা কাটতে এসেছে? ইরফান আর চোখে প্রণমীকে এক পলক দেখে। এমনিতে এখানে ভর্তি হওয়ার পর থেকে প্রণমীর কাছে এসে বিরক্ত করা তো দূরে থাক, একটা কথাও সে বলে না, শুধু চুপচাপ দেখে। শান্তগোছের মেয়েটি অকারণে নাক চোখ কুচকে থাকে, কপাল কুচকে গান করে। আর চোখে দেখে ইরফান, দু চোখে মুগ্ধতা এসে ভর করে রাজ্যের। অন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেছে ইহান, তাজু আর মির্জা। তাকে দেখে বাড়ির সকলে আন্দাজ করেছে কিছু তো ঠিক নেই। নেই মানে নেই। এমন অস্বাভাবিক ইহানকে লাগে না সচরাচর। ওর প্রতিটা পদক্ষেপ শান্ত সভ্য। আলো ইহানের বেশি ক্লোজ। সে দুপা বাড়িয়েছিল যদিও, প্রশ্ন করতে পরে পিছিয়ে গেল। ইদানিং সবাই ইহানের ধমক খাচ্ছে, হয়তো কাজ নিয়ে স্ট্রেস বেশি একটা না ঘাটানোই ভালো হবে। ইহান সরাসরি ঘরে গিয়ে দৌড়াটে। পরনের পাঞ্জাবিটা একটানে খুলে একটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে রেখে গিয়ে বিছানায় বসে চুপচাপ। ক্যাফে থেকে বেরিয়ে পার্টি অফিসে কাটিয়েছে আজ সারাটা দিন। এর মাঝে প্রেরণার সাথে যোগাযোগ করার ইচ্ছা জেগেছিল খুব। এভাবে কথোপকথন অর্ধসমাপ্ত করে কিংবা পালিয়ে গেলে তো হবে না। এই অদ্ভুত আচরণটা প্রেরণার থেকে ইহান আশা করেনি। প্রেরণা দৃঢ়চিত্তের মহিলা, যে কোনো একটা উত্তর ইহানকে দিতে পারতেন। এতদিনে ইহানকে দেখে দেখে এতটুকু সভ্য কি ভাবেননি? মুখের উপর পাগল বলে চলে গেলেন। কাউকে বিয়ের প্রস্তাব দেওয়া পাগলামি, পাগলের কাণ্ড। ফোনটা হাতের মুঠিতে নিয়ে চোখ মুখ কঠিন করে বসে থাকে ইহান। মঈন এক ফাঁকে আজ কার্যালয় থেকে বাড়িতে এসেছিল হুট করে, তাও 20 মিনিটের জন্য। এসে থেকে টিকতে পারেনি ইনশিরার মেজাজে। আজ সারাটা দিন কেটেছে ইনশিরার রাগ ঝাড়তে ঝাড়তে। মঈনকে হঠাৎ পেয়ে শেষে গিয়ে চড়াও হয়েছে মঈনের উপর। তিরিক্ষি মেজাজে বলছে, কত বড় সাহস ওই মেয়েটার! আমার দাদানকে পাগল বলে যায় মুখের উপর। আরে ওর সৌভাগ্য যে আমার দাদানের নজরে পড়েছিল ওর উপর। কি মনে করে কি নিজেকে বিশ্ব সুন্দরী নাকি? এই তুমি ওই মেয়ের খোঁজ লাগাও, আমি দেখতে চাই মেয়েকে। আহম্মক মেয়ে, এই শতাব্দীর সব থেকে বড় আহম্মক মেয়ে। বুঝলেও না কি হারালো। এই মির্জা বাড়ির বউ হওয়া সবার কপালে থাকে না। আমার বাপ চাচাদের মতো শ্বশুর, আমার মা চাচিদের মতো শাশুড়ি, আমার আর ইনো শেহুর মতো ননদ, সব হারালো ওই আহম্মক মেয়ে, সব। মঈন বুঝতে পারল তার ভুল সময় আসা হয়েছে। সে বইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ কেটে পড়তে চাইল। ইনশিরা ওকে আটকে ফেলে বলল, দাদান আমাকে মেয়ের ছবি দেখাচ্ছে না। তোমার সাথে তো দাদান অনেক কিছু শেয়ার করে। তুমি ছবিটা আনো, ডিটেলস আনো ওই মেয়ের। আমিও দেখতে চাই কোন বিশ্ব সুন্দরী সে। ইনশিরার মেসেজ পায়। আবারও সে একই কথা। ইহান অফলাইন হয়ে যায়। গম্ভীর হয়ে কিছুক্ষণ বসে থাকে, তারপর হঠাৎ করে আবারও ফোনটা হাতে তুলে নেয়। না, সে আজকে ভুল কিছু বলেনি, করেনি, তাই সে এই উদ্ধত আচরণ মানতে নারাজ প্রেরণা। প্রেরণাকে সাফ সাফ বলতে হবে ইহানের সাথে কথা। ইহান কোনো ইফটিজার নয়। ইহানের জানতে হবে উত্তরটা প্রেরণার মুখে, সেটা হ্যাঁ হলেও আর না হলেও জানতে হবে। দ্রুত আঙ্গুল চালায় ইহান, অতঃপর খুব দৃঢ় হয়ে প্রেরণাকে নক করে। প্রেরণা, আই ওয়ান্ট ইউ, স্পিক আপ। রাতে মঈন বাড়িতে ফিরে ফ্রেশন আপ হয়ে ইহান তাজওয়ারকে কল করলো। জানতে চাইল আজ ঠিক কি হয়েছে। ইহান ধীরে ধীরে জবাব দেয়। মঈনের বিভ্রান্ত স্বর। আপনি পাগল এটা বলেছে, দ্যাটস মিন উনি বোঝাতে চেয়েছেন প্রস্তাবটা উনি নিতে পারছে না। কিন্তু সেটা তো আমার বলতে হবে মঈন। ওনার থেকে এমন অদ্ভুত আচরণ আশা করিনি। আমি কি হালকা ধরনের বিহেভ করেছি? একটা সিরিয়াস কথা বলেছি? আচ্ছা ঠিক আছে, তুমি একটু মেয়েটার ছবিটা দাও তো, ইসি দেখার জন্য জেদ ধরেছে। না এখন না, এখনই না। কলটা কেটে ইহান চুপ করে বসে থাকে। প্রেরণা মেসেজ দেখেনি, এমনকি অনলাইনে আসেনি আজকে সারাদিন। বিরক্ত লাগছে ইহানের, খুব অস্বস্তি বোধ হচ্ছে, কেমন অস্থির লাগছে। সে কি হটকারী হচ্ছে? কঠিন মন এমন নাদান হয়েছে কেন? কনভারসেশন চেক করে দেখলো কতটা বেহুদা আচরণ সে করে বসেছে ঝোঁকের মাথায়। প্রেরণা মেসেজ দেখেনি, তারপর
4বার অযথা সে নক করেছে প্রেরণাকে। এখন মেসেজগুলো সরিয়ে ফেললেও কি লাভ? নোটিফিকেশন তো ঠিকই পৌঁছে যাবে প্রেরণা আহসানের কাছে। ইসি রাতে একটা কাণ্ড করে বসলো। তার সুপুরুষ দাদানের এই প্রত্যাখ্যান হওয়ার বিষয়টা সে মানতে পারল না কোনো মতে। রাত 9টা নাগাদ ইনু আর ইরফানকে কনফারেন্স কলে রেখে কি হয়েছে সব বলল। ইরফান তখন পুল সাইডে ছিল, ইনু ছিল কিচেনে। সরল ইনু বড় দাদানের প্রত্যাখ্যাত হবার বিষয়টা শুনে চেঁচিয়ে উঠল। তার পেছনে হঠাৎ গিয়ে প্রেরণা ফ্রিজ খুলেছে, সে টের পায়নি। উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল, কি আমার বড় দাদানকে রিজেক্ট করেছে? আচমকা লাফিয়ে উঠে প্রেরণা বুকে হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো বড় বড় হয়ে আছে। সারাদিন তীব্র মাথা ব্যথা নিয়ে রুমেই ছিল সে। এইমাত্র বেরিয়ে কিচেনে এসেছে। ইনু প্রেরণাকে দেখতে পায়নি, সে বলেই যাচ্ছে, ওই মেয়ের কত বড় সাহস আমার বড় দাদানকে রিজেক্ট করে। বড় দাদানকে? আপু, এই আপু, ওই মেয়ের ছবি দেখবো আমি, ওই মেয়েকে দেখবো আমি। রাগে কাঁপছে ইনু। ওর পেছনে দাঁড়িয়ে অনুভূতি শূন্য দৃষ্টিতে প্রেরণা দেখছে ওকে। ইনায়া তার চেঁচামেচি অব্যাহত রাখে। আমি সত্যিই দেখতে চাই ওই মেয়ে কোন রানী এলিজাবেথ যার কাছে আমার মিস্টার পারফেকশনিস্ট বড় দাদান রিজেক্ট হয়। আহম্মক মেয়ে, দুর্ভাগা মেয়ে। প্রেরণার চুপচাপ দেখতেই থাকে ইনুকে। ইনু হাতের খুন্তি দিয়ে কিচেনের লোয়ার কেবিনেটে বারংবার আঘাত করে কথাগুলো বলছে। ইসি ওপাশ থেকে বলে, দাদান মেয়েটার ছবি দেখাচ্ছে না মইনকে। এই ইরু, তুই একটু কাইন্ডলি মেয়েটার ডিটেলস বের করবি? ইরফান এতক্ষণ চুপচাপ দুই বোনের কথোপকথন শুনছিল। তবে তার চোখের সামনে ভাসছিল দাদান জ্ঞানী আপার কাছ থেকে রিজেক্ট হয়েছে সেই দৃশ্য। কিভাবে রিজেক্ট করেছে জ্ঞানী আপা দাদানকে? চর মেরেছে, বাজে কথা বলে গালি দিয়েছে? নাহলে দাদান অসময়ে এভাবে ঘরের দৌড় এঁটে বসে থাকবে কেন? ইরফান অন্যমনস্ক। ইনশিরা চেঁচিয়ে ওঠে, ইরু, শুনলি তুই? ওয়াহা, আচ্ছা রাখো। কল কাটে ইরফান। রাগে কাঁপতে কাঁপতে ইনুও কল কেটে আপন মনে বলে, গর্ধব মেয়ে একটা ইহান তাজওয়ারকে রিজেক্ট করে, শাকচুন্নি একটা। ঘুরে দাঁড়াতে ইনুর ধাক্কা লাগে প্রেরণার সাথে। প্রেরণা থমথমে মুখ করে দাঁড়িয়ে আছে। ইনু নিজেকে সামলে নিয়ে বলে, আপু, আপনি? প্রেরণা কয়েক পল ইনুকে দেখে বলে, টেবিল সেট করছি, প্রীতমকে নিয়ে খেতে এসো। পুল সাইড থেকে এসে সরাসরি বড় দাদানের দরজায় কড়া নাড়ে ইরফান। ইহান দরজা খুলে দেয়। খানিক পরে দাদানের মুখের অভিব্যক্তি পড়তে ব্যস্ত ইরফানকে দেখে ইহান রাশভারী আওয়াজে বলল, কিছু বলবি? কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল? তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি কাল। হতাশ ইহান ইরফানের উপরে। ইরফানের ঠোঁটে বক্র হাসির রেখা। ইহান কণ্ঠস্বর খাদে নামিয়ে ভাইকে ওয়ার্নিং দিয়ে বলল, তোর ভাগ্য ভালো, আমার খুব ধৈর্য ইরফান, এখন যা ডিস্টার্ব করিস না। ইস, বললো মেয়েরা তোমাকে রিজেক্ট করেছে। ইহান জবাব দেয় না। ইরফান ঠান্ডা স্বরে বলল, প্রেরণা আবার রিজেক্ট করেছে? ইহান আর এক মুহূর্ত দেরি না করে ইরফানের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। ইরফান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে। পরপর মুখটা গম্ভীর হয়ে যায়। তারও ইসি ইনুর মতো রাগ উঠছে হঠাৎ। কত বড় সাহস বড় দাদানের মতো সুপুরুষকে রিজেক্ট করে, তাও পাগল উপাধি দিয়ে। আসলেই ভদ্রমহিলার খুব সাহস। ইহান সে রাতে একটা সিগারেট খেয়েছে মাত্র। গতকাল রাত কাটিয়েছে নির্ঘুম। তবে আজ রাতটা সে ঘুমাতে যাচ্ছে। সকাল সকাল সে পার্টি অফিসে যাবে। প্রেরণার সাথে সামনাসামনি দেখা করে কথা বলবে সে। গতকাল দুপুর থেকে প্রেরণা তার মোবাইলটা ছুঁয়েও দেখেনি। শুদ্ধকে ঘুম পাড়িয়ে সে রাতে ফোনটা চার্জে লাগিয়ে শুয়েছিল। কখন যে তলিয়ে গিয়েছিল ঘুমের রাজ্যে টের পায়নি। সকাল সকাল উঠে শুদ্ধকে খাইয়ে স্কুল বাসে তুলে দিয়ে যখন রেস্তোরাঁর উদ্দেশ্যে তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় গতকালের ঘটনা মনে পড়ে ইহান তাজওয়ারের কথা। একজন লোক যার চোখে কখনো প্রেরণা অশোভন কিছু দেখেননি, মনের ভুলেও না টের পেয়েছে, সে হুট করে এসে বলে দিয়েছে বিয়ে করতে চায়। প্রচণ্ড ধাক্কা খাওয়ার মতো একটা বিষয়। প্রেরণা ছটফট করেছে কাল গোটা দিন। লোকটাকে সে খুব সম্মান করে, তাই গুছিয়ে প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হয়েছে। প্রেরণা এখনো ঘোরের মধ্যে। অবিশ্বাস্য ছিল, অস্বস্তিদায়ক এবং বিব্রতকর ছিল সবকিছু। রেস্তোরাঁ গ্রাউন্ড ফ্লোরে। ইহান প্রেরণার জন্য গ্রাউন্ড ফ্লোরের এক্সিটের কাছে অপেক্ষা করছিল সকালবেলা। তাকে লাগছে উদ্ভ্রান্তের মতো। আজ প্রেরণা এসেছে চলনে তাড়াহুড়ো ভাব নিয়ে। এদিক ওদিক তাকানোরও ফুরসত নেই যেন। ইহান ওকে দেখে টান হয়ে দাঁড়ায়। এখানে দাঁড়িয়ে কথা শেষ করবে সে, কিন্তু না, প্রেরণা একটিবারও তার দিকে তাকালো না। বিপরীত পাশের এক্সিট পেরিয়ে ঢুকেছে। রেস্তোরাঁয় ঢুকে পড়ে চোখের পলকে। ইহান আশেপাশের লোকজন থাকায় ডাকতেও পারল না প্রেরণাকে। তার কিছুই করার নেই আসলে। তাকিয়ে তাকিয়ে দেখা ব্যতীত। বুঝলো প্রেরণা ইচ্ছা করে তাকে এড়িয়ে গিয়েছে। রাগ জমছে বিন্দু বিন্দু করে, নিজের উপর জমছে। সে কি অভদ্রতা করছে? সে কি এই ব্যবহার ডিজার্ভ করে? আশেপাশে এসে দাঁড়ায় ওর দলের ছেলেগুলো। ভাইকে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেও কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না ওরা। ছায়ানটে 2 সপ্তাহ অন্তর অন্তর একটা প্রতিযোগিতা হয়।
প্রত্যেক ব্যাচেই এই নিয়ম। সবগুলো ব্যাচ সেদিন একত্রে প্রতিযোগিতায় অংশ নেয়। ওই দিন 4টা 6টা টানা 2 ঘন্টা ক্লাস হয়। এই প্রতিযোগিতায় ওস্তাদজি বিজয়ীকে একটা করে মেডেল উপহার দেয়, নয়তো পেন। প্রত্যেকবারের বিজয়ী প্রণমী আহসান ওরফে প্রণর বাড়িতে 1-2 করে মোট 8টি মেডেল, কারণ প্রত্যেকবার প্রণমী অঘোষিত বিজয়ী। আজকের প্রতিযোগিতা নিয়ে প্রণমীর উত্তেজনা ছিল ভিন্ন ধরনের, কারণ ওই লোকটা যে হাতে গিটার নিয়ে স্বরলিপি পাল্টে ভ্যা ভ্যা করে রবীন্দ্রসঙ্গীত গেয়ে সবাইকে চমকে দেয়, তার মুখে ঝামা ঘষবে প্রণমী মেডেল নিয়ে। কিঞ্চিত অহংকারী প্রণমীর মন, কারণ তার খুশি এই গান, এই জগৎ থেকে সে হাসি পায়। সেখানে অন্য কেউ এসে তার সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাকে টেক্কা দিবে, তাও ওই লোক যার অন্তরে নেই দরদ, নেই মায়া, এটা প্রণমী মানতে নারাজ। কিন্তু হঠাৎ এই যে প্রণমীর অন্তরে লুক্কায়িত সুপ্ত অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন ওস্তাদজি বিজয়ী হিসেবে আজকে প্রণমীর স্থলে ইরফান মির্জার নাম উচ্চারণ করে। আত্মাসহ কাঁপছে প্রণমীর অহংকার, বিচূর্ণ হবার দুঃখে তার চোখ ঝাপসা হয় হঠাৎ। ওদিকে ইরফান পেয়েছে ওস্তাদজির তরফ থেকে একটা পেন, পেয়েছে সবার মুখ থেকে জয়ধ্বনি। প্রণমী যেন জমে গিয়েছে অপমানে। মিস জেনি প্রণমীর কাঁধে হাত রেখে পেছন থেকে বললেন, ইস ওকে মামুনি, ও ভালো গান গেয়েছে, জাজমেন্ট ঠিক হয়েছে। জাজমেন্ট তো ঠিকই হয়েছে, ভুলটা হয়েছে প্রণমীর। রাগ ঠিক করে হয়নি আজ। গেয়েছিল আর ওই লোকটা গিয়েছে, না কোনো ভুল না, না কোনো ত্রুটি। গেয়েছে নির্মল প্রাঞ্জল সুর, ঝর্ণার মতো কলকল করে যে সুর কর্ণে বয়ে চলতে পারে। প্রণমীর রাগটা তো এখানেই। উড়ে এসে জুড়ে বসে লোকটা এভাবে প্রণমীকে অপমান করবে। আজ সবার সামনে প্রণমী একটা লুজার হয়ে গিয়েছে, এমন কত কত অবুঝ চিন্তা চাপা হিংসার প্রভাবে মস্তিষ্কে ভিড়ছে প্রণমীর। তার ইচ্ছে করছে ওই লোককে গিয়ে চেঁচিয়ে বলতে, আপনি এই একাডেমি ছেড়ে চলে যান, আমি সহ্য করতে পারছি না, আমি আপনার কাছে হেরেছি। যে শিল্প কি বোঝে না, গিটার নিয়ে ভ্যা ভ্যা করে সময় পেলেই, সেই লোক কেন আমার থেকে ভালো গাইবে? তার কুৎসিত কর্কশ কণ্ঠস্বর কেন গাইতেই গেলেই অন্যরকম হয়ে যায়? প্রণমী মুখে এসব বলতে পারবে না। একাডেমির লোকজন হাসবে, হাসি ওড়াবে তার, বলবে লক্ষ্মী মেয়ে প্রণমী হিংসা করে, হার মেনে নিতে পারে না। আর প্রণমীকে লোকটাকে একাডেমি ছাড়তে বলার? লোকটা এসে থেকে প্রণমীর থেকে দূরত্ব বজায় রেখে চলে। অতিরিক্ত ভালো মানুষই দেখায় যদিও, তবে ভালো মানুষই তো। লোকটার নামে অভিযোগ তুলবে কিভাবে? না প্রণমীকে বিরক্ত করে, না কথা বলতে আসে, কিছুই করে না লোকটা, অথচ প্রণমী জ্বলছে। অন্তরটা ভীষণ জ্বলছে প্রণমীর আজকের হার না মানতে পারায়। পেনটা সযত্নে ইরফান তার সামনের হারমোনিয়ামে রেখে ঘাড় ঘুরিয়ে প্রণমীর দিকে এক পলক দৃষ্টি দেয়। বিষণ্ণ চেহারার মেয়েটিকে দেখে ইরফানের বুঝতে বাকি নেই কি ঘটেছে। এতটুকু ওমেন সাইকোলজি ইরফানের নখদর্পণে। হুট করে নিজেকে খুব অপরাধী লাগলো। এই মেয়ের মুখে আরও একবার বিষণ্ণতা এনেছে ইরফান। তাই ওস্তাদজি গিয়েছেন একাডেমির বাইরে। এখন 15 মিনিট বিরতি সময়। বাচ্চারা ইরফানকে ধরল। এই সব কটা বাচ্চা ইরফানের চেলা হয়েছে। আগে যারা প্রণমীর ভক্ত ছিল, ইরফান ওদের চূড়ান্ত বিরক্ত করে, আবার চূড়ান্ত মাতিয়ে রাখে আনন্দে। আজও ওদের আবদার পূরণ করতে গিটার হাতে তুলে নেয়। দূরে তাকিয়ে দেখতে পায় প্রণমী কপাল কুঁচকে বসে আছে। ইরফান সামান্য হেসে সুর তুলে গাইতে শুরু করে। প্রণবী নেত্রযুগল বিস্ফোরিত, মাথাটা দপ করে জ্বলে যায় হঠাৎ। এতক্ষণে চাপা রাগ বিতৃষ্ণা ভাব বাদ ভেঙে গলগল করে বেরিয়ে যেতে চায়। আর একটা শব্দ ইরফানকে গাইতে না দিয়ে দুকান চেপে ধরে চেঁচিয়ে ওঠে, ছি! কক্ষের প্রত্যেকে হতচকিত হয়ে দৃষ্টি দেয় প্রণমীর দিকে। ইরফান গান থামিয়ে চোখ বড় বড় করে তাকায়। প্রণমী এবার সুযোগ পেল লোকটার ভ্যা ভ্যা নিয়ে খোঁটা দেওয়ার। কণ্ঠে ভারী বিরক্তির সুর নিয়ে দ্বিতীয় দফায় চেঁচিয়ে ওঠে, ছি! এসব কি গান। অস্ফুট জবাব দেয় তাজ্জব বনে যাওয়া ইরফান। প্রণমী তাচ্ছিল্যের সাথে বলে, ছি! কি রুচিবোধ! এটা গান? জঘন্য! ইরফান বোকার মতো কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, এটাও গান, আর এটা জঘন্য না। জঘন্য না বলছেন? হ্যাঁ, জঘন্য না। এখানে প্রিয়সীকে অতি যত্নে আগলে রাখার কথা বলা হয়েছে। খারাপ মেনে তো নেই, ভাষা বিকৃত করে তো গাওয়া হয়নি। এ ধরনের ভুংভাং গান এখানে চলবে না। আমরা রবীন্দ্রসঙ্গীত শিখতে আসি, কাউকে পুতুলের মতো করে সাজিয়ে বলে ভ্যা ভ্যা করতে নয়। ইরফান তাজ্জব হয়ে শুধু প্রণমীর মুখ চালানোই দেখছে। বাইরে থেকে ওস্তাদজি ফিরে এসে ধমকে সুরে প্রণমীকে বলে, প্রণমী, সিনিয়রদের সাথে উঁচু গলায় কথা বলা আমি শিক্ষা দিই না। আর তোমার বাচনভঙ্গি খুবই দৃষ্টিকট। ভাষা ঠিক করো, ভা ভা শব্দটা বলবে না। দমে যায় প্রণমী। পরপর বলে,
কিন্তু ওস্তাদ যে উনি কি সব আজগুবি গান গাইছে। এটা বিরতি টাইম টম্মি। ইরফান নিশ্চয়ই ক্লাস টাইমে এসব গান করে না। বিরতি সময় সবাই তো যে যার ইচ্ছে মতো থাকে। এবার সম্পূর্ণরূপে দমে যায় প্রণমী। ইরফান নির্নিমেষ দেখতে থাকে মেয়েটিকে। দেখে মনে হচ্ছে ওস্তাদজির কথায় দমে গিয়েছে মেয়েটা, তবে আদতে তা নয়। ইরফান জানে এই মেয়েটার রাগ আর একটু বেড়ে গিয়েছে, তার উপর রাগের ওপর আরেক স্তর রাগ জমেছে। ইরফানের পরিশ্রম বাড়বে। বাকিটা সময় প্রণমী চুপ থাকলো। মিস জেনি একটু ওয়াশরুমে যেতে ইরফান হুট করে এসে ওর কিছুটা দূরে বসতে প্রণমী কপাল কুঁচকে ফেললো। পরিচিত পারফিউমের ঘ্রাণ নাকে যেতেই। ইচ্ছে করে এসব করেন তাই না? আমি কিছুই করি না প্রণমী, তোমার ভুল ধারণা হচ্ছে। তুমি অহেতুক অস্থির হচ্ছ। দূরে বসেই জবাবটা দিল ইরফান। প্রণমীও ভাবলো তাই সে অহেতুক অস্থির হচ্ছে। এই লোককে নিয়ে, এই খবিশ আর বেহুদা লোককে সে যত মাথায় রাখবে তত তারই মাথা নষ্ট হবে। প্রণমী মাথা ঘামাবে না। প্রণমী নিজের আত্মমর্যাদা ধীরে ধীরে কমিয়ে ফেলছে। এই একাডেমিতে চেঁচিয়ে লাফিয়ে ওঠে আর না। এখন থেকে স্থির হয়ে থাকবে প্রণমী। এই লোক গিটার নিয়ে ভ্যাভ্যা করুক অথবা বাদর নাচ নাচুক, ব্যাচমেটদের নিয়ে প্রণমী নাক গলাবে না। ইরফান প্রণমী নির্লিপ্ততা চুপচাপ দেখে আজ হঠাৎ করে বহুদিন পর ইরফান ফর্সা মায়াবী মুখটাকে দেখলো এত কাছে থেকে। দেখলো ওই গালের লাল তিলটা, থেমে গেল আশেপাশের দুনিয়া। ওস্তাদজির কথা শুনতে পাচ্ছে না সে। বাড়ি থেকে মা ফোন করেছে, কানে যাচ্ছে না তার। সে ডুবে গেল জ্ঞানী আপার অভিমানী বোনটির লাল তিলে, যা তিলের মালকিন টেরও পাবে না কখনো। টের পেলে ভাই আর আপুকে গিয়ে কেঁদে কেঁদে বলবে। শুদ্ধকে হোমওয়ার্ক করতে দিয়ে টানা 24 ঘন্টা পরে প্রেরণা ফোনটা হাতে নিল। মেসেজ চেক করতে গিয়ে ইহানের মেসেজগুলো দেখতে পেয়ে তার হাত থামে। তড়িঘড়ি করে উঠে বসে সে। আজকে দুপুরের কথা মনে পড়ে যায়। রেস্তোরাঁয় গিয়েছে আর এসেছে, এর মাঝে ইহানের সাথে তার দেখা হয়নি। প্রেরণা চায়ও না দেখা হোক, অফিসিয়ালি কথা। আর আজ থেকে সাব্বিরকে দিয়ে বলাবে। চুপ করে বিষয়টি এড়িয়ে যাওয়া ছাড়া তার করণীয় কিছুই নেই। তার ভাইয়ের বইয়ের স্বভাব গোলমেলে কিনা এটা নিয়েও প্রীতমের সাথে কান্নাকাটি করে ঝামেলা। ইহানের মেসেজ দেখে প্রেরণা একটা বিশাল বড় ভদ্র মেসেজ লিখে ফেলে ইহানকে পাঠাবে বলে। তখনই কলিং বেল বেজে ওঠে। ইনুকে নিয়ে প্রীতম শান্তি নিরে গিয়েছে। মিস জেনি আর প্রণমী 6টার আগে আসবে না। তবে কে হতে পারে? প্রেরণা দ্রুত পায়ে হেঁটে গিয়ে ডোর ভিউরে চোখ রাখতেই থমকায়। সমস্ত মুখমণ্ডল নিমিষে ছেয়ে যায় অস্থিরতায়, অস্বস্তিতে। বাইরে দাঁড়িয়ে আছে ইহান, তাজু আর মির্জা। টান টান হয়ে চোখ মুখ কঠিন করে। 2 মিনিট প্রেরণা ভাবলো সে কি করবে। ফাঁকা বাড়ি অবস্থায় দরজা খুলবে নাকি খুলবে না? না খুললে অভদ্রতা হবে, ইনুর চোখে অসামাজিক হয়ে যাবে প্রেরণা। আর এই লোকটা এতদিনের জানাশোনা ইহান তাজরের সাথে মেলাতে কষ্ট হচ্ছে প্রেরণার। কেমন ডেসপারেট আচরণ। নাকি প্রেরণার ভুল? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে প্রেরণা দরজাটা খুলল। ইহান শান্ত চোখে ওকে দেখলো। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে কয়েক সেকেন্ডে নিজের মধ্যে দৃঢ়তা আনে। সামনাসামনি ভদ্রভাবে রিজেক্ট করবে, কোনো উচ্চবাচ্য নয়। ইহান ভদ্রমহিলার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হেই প্রেরণা, আপনি পালাচ্ছেন কেন? প্রেরণা এলোমেলো দৃষ্টি ফেলে লোকটার দিকে তাকায়, অস্বস্তি নিয়ে বলে, কোথায় পালাচ্ছি? করছেন না তেমন। হেই আনসার মি, ডু আই লুক লাইক এ ব্লাডি টিজার, ব্লাডি স্টোকার, যাকে দেখলে ছোটাছুটি করতে হয়? আমার এমন কোনো আসন আপনি বুঝলেন? আমি এটা কি বখাটে যে আপনাকে বিরক্ত করব? অ্যান্সার মি। কণ্ঠে ধমক ইহানের। জানতে চাইছে জবাব। প্রেরণা জবাব গোছাচ্ছে। দুজনেই দাঁড়িয়ে আছে মুখোমুখি। ইহান দরজার বাইরে, প্রেরণা অ্যাপার্টমেন্টের ভেতরে। ভেতরে আসতে পারি? আমি চাই আপনি জবাবটা ধীরে সুস্থে দিবেন। আমতা আমতা করতে থাকা প্রেরণাকে কাট কাট গলায় বলল ইহান। প্রেরণা সংকোচের সাথে চুপচাপ সরে দাঁড়ায় দরজা থেকে। ইহান স্বাভাবিক ভঙ্গিতেই ঘরে ঢোকে। তখন প্রেরণা থমথমে মুখে বলে, ইনু প্রীতম শান্তি নিরে। আই নো, আমি তো আপনার কাছেই আছি। সহজ স্বাভাবিক উত্তর দিয়ে সোফাতে বসলো ইহান। শুদ্ধ এলো ইহান আঙ্কেলকে দেখতে পাওয়া মাত্রই। ইহানের সাথে কথা বলে মাম্মার কথায় আবারও চলে গেল হোমওয়ার্ক করতে। ইহান হালকা গলায় বলল, বসুন। প্রেরণা ইহানের মুখোমুখি একটা সোফাতে বসলো জড়সড় হয়ে। এবার জবাবটা দিবেন? আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব না ইহান। ইহান চুপচাপ শুনলো। জবাবে বলল, তো এইভাবে পালিয়ে আসা মানে কি? আমি কি জোর করতাম? আমরা তো আলোচনা করতে পারতাম। ঠিক তা না, বিষয়টা হচ্ছে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম আপনার কথা শুনে। আমি আপনার থেকে এমন কিছু আশা করিনি। ইহান শান্ত চোখে তাকিয়ে আছে, বলল, আমি বিয়ের প্রস্তাব দিয়ে কোনো অন্যায় করে ফেলেছি বলে তো মনে হচ্ছে না। বিয়ের প্রস্তাব দেওয়া কোনো ধরনের হ্যারাসমেন্টের অন্তর্ভুক্ত নয়, যতক্ষণ না ভিকটিমকে জোর জবরদস্তি করা হয়। আর আজ এখানে আপনাকে জোর জবরদস্তি করতেও আসিনি, এসেছি আলোচনা করতে, যেটা সেদিন অসমাপ্ত রেখে চলে এসেছিলেন। আমি বিবাহিতা ইহান। স্পষ্ট উত্তরটা দিল প্রেরণা।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।